আমি পড়ছি হুমায়ূন আহমেদের লেখা বিনার অসুখ। বিনার বয়স ২১। সে লালমাটিয়া কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়তো। বিনার মামা ইদ্রিস সাহেব একদিন হঠাৎ করে বললেন, বিনা, তোর কলেজে যাবার দরকার নেই, বাসায় থেকে পড়াশোনা কর, পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেলেই হবে। কলেজে আজকাল কি পড়াশোনা হয় তা তো জানাই আছে, যাওয়া না যাওয়া একই কথা। বিনা ঘাড় নেড়ে ক্ষীণ স্বরে বলল, জি আচ্ছা। মামার কথার উপর কথা বলার সাহস তার নেই। তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন। গত বৎসর গলার একটা চেন বানিয়ে দিয়েছেন। তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে। বিয়ে যদি সব ঠিকঠাক হয়ে যায়, সেই খরচও মামাকেই দিতে হবে। বিনার বাবা প্যারালিসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন। তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না। তিনি সবার কাছ থেকে টাকা নেন, কাউকে কিছু দেন না। ইদ্রিস সাহেব বললেন, বিনা, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে। আর শোন, কলেজে যাওয়া না যাওয়া নিয়ে মন টন খারাপ করবি না। মন খারাপের কিছু নেই। জি আচ্ছা মামা। বিনা শরবত আনতে চলে গেল। তার মনটা অসম্ভব খারাপ। কলেজ বন্ধ করে দেওয়ার কারণ সে বুঝতে পারছে। জিজ্ঞাসা করার সাহসও তার নেই। দিনের পর দিন ঘরে বসে থেকে সে করবেই বা কি? শরবত বানাতে বানাতে তার মনে হলো, হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। গফরগাঁয়ের ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে। ওরাই হয়তো বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না। বিয়ে ঠিকঠাক হলে ছেলেপক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয়। গফরগাঁয়ের ওই ছেলেকে বিনার একদমই পছন্দ হয়নি। কেমন যেন পশু পশু চেহারা। সোফায় বসেছিল দুই হাঁটুতে দুই হাত রেখে। মুখ একটু হা হয়েছিল। সেই হা করা মুখের ভেতর কালো কুচকুচে জিভ। বিনার দিকে এক পলক তাকিয়েই বিনার বুক ধক করে উঠল। মনে হলো একটা পশু জিভ বের করে বসে আছে। তার নাকে ঝাঁঝালো গন্ধ এলো। গন্ধ ওই লোকটার গা থেকেই এসেছিল। টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মিশলে যেরকম গন্ধ হবে, সেই রকমই একটা গন্ধ। গা কেমন ঝিমঝিম করে। লোকটা তাকে কোনো প্রশ্ন করল না, শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল। বিনার একবার মনে হলো, লোকটার চোখে হয়তো পাতা নেই। সাপের যেমন চোখের পাতা থাকে না, সেই রকম। লোকটার সঙ্গে বয়স্ক দুজন মানুষ এসেছিলেন। তারা অনবরত কথা বলতে লাগলেন। একজন বিনাকে ডাকতে লাগলেন আন্টি। চুল দাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আন্টি ডাকে, তখন ভয়ঙ্কর রাগ লাগে। কোনো কথারই জবাব দিতে ইচ্ছা করে না। বিনা অবশ্যই সব প্রশ্নের জবাব দিল, কারণ মামা তার পাশেই বসে আছেন। মামা বসেছেন সোফার ডান দিকে, সেবা দিকে। প্রশ্নের জবাব না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপর আন্টি, রবি ঠাকুর কত সনে নোবেল পুরস্কার পান তা জানা আছে? জি না। 1913। অবশ্য উনি 1931 না পেলেও কোনো কিছু আসতে যেত না। তবু তারিখটা জেনে রাখা দরকার। এটা হচ্ছে জেনারেল নলেজ। মেয়েরা শুধু যে রান্না বান্না করবে তা তো না, তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে। কি বলেন আন্টি? জি। আন্টি, আপনি খবরের কাগজ পড়েন? না। এইটা হচ্ছে মেয়েদের একটা কমন দোষ। কোনো মেয়ে খবরের কাগজ পড়ে না। আপনি কেন খবরের কাগজ পড়েন না? না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আন্টি। বিনা কিছু বলল না। মামা পাশে বসে আছেন, এই ভয়ে বলল না, কারণ মামা খবরের কাগজ রাখে না বলেই তারা খবরের কাগজ পড়ে না। এই তথ্যটা তাদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না, মামা রাগ করবেন। ইদ্রিস সাহেব বললেন, মা বিনা, ইনাদের জন্য চা মিষ্টি দাও। 4-5 জাতের মিষ্টি টেবিলে সাজানো হয়েছে। দিনা প্লেট উঠিয়ে উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল। লোকটাকে যখন দিতে গেল, তখন অদ্ভুত এক ধরনের শব্দ করল। থাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালা নিল। বিনা লক্ষ্য করল, লোকটির আঙুলের নখ কালচে ধরনের। নখের মাথা পাখির নখের মতো সূচালো। বিনার গা সত্যি সত্যি কাটা দিয়ে উঠল। সে মনে মনে বলল, আল্লাহ, এই লোক যেন আমাকে পছন্দ না করে। আল্লাহ, এই লোকটা যেন আমাকে পছন্দ না করে। লোকটা বিনাকে পছন্দ করলো কি করলো না কিছুই বোঝা গেল না। ইদ্রিস সাহেব এই প্রসঙ্গে বাসার কারোর সঙ্গেই কোনো আলাপ আলোচনা করলেন না। ইদ্রিস সাহেবের এই হলো স্বভাব। বাসার কারোর সঙ্গে কোনো বিষয়ে তিনি কথা বলবেন না। নিজে যা ভালো বুঝবেন তাই করবেন।
এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন, এর কারণ তিনি কাউকে বলবেন না। ইদ্রিস সাহেবের জীবনের মূলমন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা। নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার একটাই ফল, সেটা হচ্ছে সময় নষ্ট করা। কি দরকার সময় নষ্ট করে? ইদ্রিস সাহেবের বাসায় তিনি ছাড়া সবাই মেয়ে। সব মিলিয়ে 7 জন মেয়ে। ইদ্রিস সাহেবের স্ত্রী, 4 কন্যা, তার এক ছোট বোন এবং কাজের মেয়ে। তার বাসায় 2টি বিড়াল থাকে, এই বিড়াল দুটিও মেয়ে বিড়াল। সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মনমরা হয়ে থাকেন। চারিদিকে মেয়ে জাতি নিয়ে বসবাস করতে হচ্ছে তার, এটা তার মোটেই ভালো লাগে না। তিনি তার ব্যবসা এবং তার পরিকল্পনা বিষয়ক কোনো কিছুই কাউকে বলেন না। দিন 15 বিনার খুব ভয়ে ভয়ে কাটতে লাগলো। কে জানে, হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে। তার চেহারা এমন কিছু খারাপ না, পছন্দ করতেও পারে। রং মোটামুটি ফর্সা, চোখ দুটো মায়া মায়া, লম্বা হালকা পাতলা শরীর, সাজলে তাকে ভালোই লাগে। পছন্দ করে ফেললে আশ্চর্য হবার মতো কিছু নেই। বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞাসা করেছে, মামি, মামা কি কিছু বলেছে? বিনার মামি হাসিনা পৃথিবীর সরলতম মহিলা। অতি সহজ কথাও তিনি বোঝেন না। একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞাসা করলে এমন ভাবে তাকান যেন মনে হবে অথই জ্বলে পড়েছেন। বিনার সহজ প্রশ্নের উত্তর তিনি বললেন, কিসের কথা রে? ওই যে শুক্রবারে আসলো। কে আসলো শুক্রবার? 3 জন লোক আসলো না? 3 জন লোক আবার কখন আসলো? বিয়ের আলাপ আলোচনা করার জন্য আসলো। ও আচ্ছা, মনে পড়েছে। না, কিছু বলে নাই। তোর মামা কি কখনো কিছু বলে? হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তোর মামা আগে ভাগে কোনোদিন কিছু বলবে না। মাসখানেক কেটে যাওয়ার পরও বিনার ভয় কাটল না। তার মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতো এই বুঝি বলবেন, বিনা, তোর বিয়ে ঠিক করে ফেললাম। শ্রাবণ মাসের বার মঙ্গলবার। তুই তোর বাবাকে চিঠি লিখে দে। বিনা আতঙ্কে আতঙ্কে ভয়াবহ দুঃস্বপ্ন দেখল। এই দুঃস্বপ্নগুলির প্রতিটির মধ্যেই তার বিয়ে হয় সুন্দর একটা ছেলের সঙ্গে। বাসর ঘরে সে আর ছেলেটা থাকে, আর সবাই চলে যায়। লজ্জায় সে মাথা নিচু করে থাকে। তখন তার স্বামী আদুরে গলায় বলে, লজ্জায় দেখি মরে যাচ্ছ? এই তাকাও না আমার দিকে, তাকাও। সে তাকাতে তাকাতেই তার গায়ের রক্ত হিম হয়ে যায়। মানুষ কোথায়? একটা কুকুরের মতো পশু থাবা গেড়ে বসে আছে। হাঁ করে মুখের ভেতরের কুচকুচে কালো একটা জিহ্বা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসে। পশুটার মুখ সূচালো, তার গা থেকে টক দই আর পুরো কাঠের গন্ধ ভেসে আসে। স্বপ্নে মানুষ গন্ধ পায় না, কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত। তীব্র গন্ধে একসময় তার ঘুম ভেঙে যেত। প্রায় 1.5 মাস এরকম আতঙ্কে কেটে গেল। তারপর আতঙ্ক হঠাৎ করেই কেটে গেল। কারণ ইদ্রিস সাহেব এক ছুটির দিনের দুপুরবেলায় ভাত খেতে খেতে বললেন, বিয়েটা ভেঙে দিলাম। হাসিনা বললেন, কার বিয়ে ভেঙে দিলে? বিনার। ওই যে 3 জন এসেছিল না শুক্রবারে, খুব চাপাবাজি করেছিল। মেয়ে নাকি তাদের খুব পছন্দ হয়েছে। ওদের বাড়ির অবস্থা ভালো। গফরগাঁয়ে কাপড়ের ব্যবসা আছে। গ্রামের বাড়িতে ধান ভাঙা কল আছে। বড় বড় আত্মীয় স্বজন। তাহলে বিয়ে ভেঙে দিলে কেন? ছেলের গায়ে বিশ্রী গন্ধ। ঘোড়ার আস্তা বলে গেলে এমন গন্ধ পাওয়া যায়, সেই রকম। যে কবার এই ছেলে আমার কাছে এসেছে একই রকম গন্ধ পেয়েছি। কি দরকার? হাসিনা দুঃখিত মুখ করে বললেন, আহা, গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে? ভালো মতো সাবান দিয়ে গোসল করলেই তো গন্ধ চলে যায়। ইদ্রিস কড়া গলায় বলল, যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। তুমি রোজ গিয়ে গোসল করিয়ে আসবে নাকি? মেয়ে ছেলের মধ্যে থাকবে, সবকিছুর মধ্যে কথা বলবে না। রাগ করছো কেন? রাগ করার মতো কি বললাম? চুপ, আর একটা কথাও না। ইদ্রিস সাহেবের দুর্ব্যবহারে হাসিনা কাঁদতে বসেন, তবে বিনার আনন্দের সীমা থাকে না। যাক, শেষ পর্যন্ত লোকটির সঙ্গে বিয়ে হচ্ছে না। মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায়। মামা কথা না বললেও মানুষ খারাপ না। কে জানে, এই যে তাকে কলেজ যেতে দিচ্ছে না, এরও হয়তো কোনো ভালো কারণ নিশ্চয়ই আছে। মামা যদি শুধু কারণটা বলতো, কিন্তু মামা বলবে না। অদ্ভুত মানুষ। নিতান্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ যাওয়ার বন্ধ হবার রহস্য জেনে ফেলল। ইদ্রিস সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন। খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল। পাক জনাবেশু, দুলা ভাই, আমার সালাম জানিবেন।
পর সমাচার এই যে বিনার কলেজ যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে। বিনা ইহাতে কিঞ্চিৎ মনে কষ্ট পাইয়াছে, কিন্তু ইহা ছাড়া আর কোনো উপায় দেখিলাম না। এখন আপনাকে কারণ বলিতেছি। জোবেদ আলী নামক গফরগাঁয়ের জনৈক যুবকের সহিত বিনার বিবাহের আলাপ হইয়াছিল। পাত্রপক্ষের বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল। একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হইয়াছে। এখন কিছুটা সমস্যা দেখা দিয়েছে। উক্ত জোবেদ আলী প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায়। ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল। আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই। একবার যদি এসিড জাতীয় কিছু দেয়, তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না। যাহা হোক, আপনি তাহার বিয়ে পরীক্ষা নিয়া কোনো চিন্তা করিবেন না। আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি। তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না। আগেরকার মতোই কলেজগুলি পার্সেন্টেজ নিয়ে ঝামেলা করে না। আপনার শরীরের অবস্থা হালচাল এখন কি? শরীরের যত্ন নেবেন, বিনাকে লইয়া অযথা চিন্তাগ্রস্ত হইবেন না। চিঠি পড়ে বিনার গা হাত পা কাঁপতে লাগলো। কি সর্বনাশের কথা! ওই লোক তার পেছনে পেছনে যায়। কই, সে তো একদিনও টের পায়নি। আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো? সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই, কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে। আগে জানলে তাও যেত না, ঘরে বসে থাকতো। অবশ্যই মামার তাকে এটা জানানো উচিত ছিল। বিনাকে খুব বুদ্ধিমতী বলা ঠিক হবে না। সে যদি বুদ্ধিমতী মেয়ে হতো তাহলে চট করে বুঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্যই ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন। এই জাতীয় ভুল তিনি কখনো করেন না। বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল। আগের ভয়ের স্বপ্নগুলি আবারও দেখতে লাগলো। এবার স্বপ্নে আরো সব কুৎসিত ব্যাপার ঘটতে লাগলো। এমন হলো যে ঘুমোতে যাওয়া পর্যন্ত ভয় লাগে। হাসিনা বলে, কি হয়েছে তোর বলতো? বিনা ফ্যাকাশে হাসি হেসে বলে, কই কিছু না তো। তুই তো শুকিয়ে চটে জুতা হয়ে যাচ্ছিস। তোর তো আর বিয়েই হবে না। এরকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল? গায়ে গোস্ত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না। ছেলেগুলো হচ্ছে বদের বদ, ঝাঁটা মারি এদের মুখে। বিনার বন্দি জীবন কাটতে লাগলো। মেয়েরা যে কোনো পরিস্থিতিতেই নিজেদের খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে না। বিনাও খাপ খাইয়ে নিতে পারল না। সারাদিন ৩ কামরার একটি রুমে তার সময় কাটে। বাইরের বারান্দায় ভুলেও যায় না। বাইরের বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখ পড়ে। তার ভয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটা তাকে দেখে ফেলে। এত সাবধানতার পরেও একদিন দেখা হয়ে গেল। বারান্দায় কাপড় শুকাতে দেওয়া হয়েছিল। হাসিনা বললেন, বৃষ্টি এসেছে, কাপড়গুলি আন তো বিনা। বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল। বাড়ির সামনের রাস্তাটার উপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিনার দিকে। মুখ হা হয়ে আছে। দাঁড়িয়ে আছে খানিকটা কুঁজো হয়ে। বিনাকে দেখে সে দ্রুত রাস্তা পার হয়ে এপাশে চলে এলো। হাত ইশারা করে কি যেন বলল। বিনা চিৎকার করে ঘরে ঢুকলো। ঘন্টা খানিকের মধ্যে তার জ্বর উঠে গেল 103। হাসিনা বললেন, এটা কেমন কথা? লোকটা তো বাঘও না, ভাল্লুকও না, তাকে দেখে তো ভয় পাওয়ার কি আছে? বিনা বিড়বিড় করে বলল, আমি জানি না মামি। কেন এত ভয় লাগছে? আমি জানি না। আপনি আমাকে ধরে বসেন। কেমন জানি লাগছে মামি। ইদ্রিস সাহেব সন্ধ্যাবেলা ঘরে ফিরে সব শুনলেন। কাউকে কিছুই বললেন না। সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন। বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন। রাত 9টার সময়, একটি সুটকেসে বিনার কাপড় গুছিয়ে দাও তো। রাত 11টায় বাহাদুরবাদ এক্সপ্রেস। বিনাকে দেশের বাড়ি রেখে আসি। হাসিনা হতভম্ব হয়ে বললেন, আজ রাতে? ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, আজ রাতে নয়তো কি পরশু রাতে? জোবেদ হারামজাদা বড় বিরক্ত করছে। আমি আরো কয়েকদিন দেখেছি। আজ রাতে যাওয়া দরকার কি? কাল যাও। কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি? তোমার তোমার মেয়ে মানুষরা যা বোঝো না তা নিয়ে শুধু কথা বলো। কাপড় গুছিয়ে দিতে বলেছি, কাপড় গুছিয়ে দাও। বিনার জ্বর। জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি? কাপড় তো তুমি গোছাবে, তোমার গায়ে তো জ্বর নেই। হাসিনা কাপড় গুছিয়ে দিলেন। তার স্বামীকে তিনি চেনেন, কথাবার্তা বলে লাভ হবে না। বিনার 102.5 জ্বর নিয়ে বাহাদুরবাদ এক্সপ্রেসে উঠল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সে জ্বর বেড়ে হলো 104.5। ইদ্রিস সাহেব ছুটি নিয়ে যাননি। বিনাকে রেখে পরদিনই চলে আসতে হলো।
বিনা সপ্তাহখানেক জ্বর ভোগে কঙ্কালের মতো হয়ে গেল। মুখে রুচি নেই, যা খায় তাই বমি করে ফেলে দেয়। রাতে ঘুম হয় না, প্রায় রাতই জেগে জেগে কাটিয়ে দেয়। চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। এ সময় তার ভয়ের অসুখ হয়, সারাক্ষণই ভয় লাগে, কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক ভয়। কেউ হয়তো সামনে দিয়ে গেলে অমনি বিনার বুক ধড়াস করে ওঠে। বাতাসে জানালার পাট নড়ে উঠলে বিনার হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। সে আতঙ্কে অস্থির হয়ে যায়, প্রচণ্ড ঘাম হয়। বিনাদের এই বসত বাড়িটা খুবই পুরনো। বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এ বাড়ি কিনেছিলেন। অনেকখানি জায়গা নিয়ে বাড়ি, পুরো জায়গাটা দেয়াল দিয়ে ঘেরা। সংস্কারের অভাবে দেয়াল জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। দোতলার ঘরে বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয়। একতলার ৩টা ঘর শুধু ব্যবহার হয়, দোতলার ঘর থাকে তালাবদ্ধ অবস্থায়। একটা ঘর বিনার বাবা এমদাদ সাহেব থাকেন। প্যারালাইসিসের কারণে এই ঘর থেকে বের হওয়ার তার কোনো উপায় নেই। অন্য একটা ঘরে বিনা এবং বিনার দূরসম্পর্কের মামি মরিয়ম থাকেন। ঘরের কাজকর্ম করার জন্য বাতাসি নামের একটি কম বয়সী মেয়ে আছে। তার চোখের অসুখ আছে, রাতে সে কিছুই দেখে না। বাড়িতে মানুষ বলতে 4টি প্রাণী। সন্ধ্যার পর থেকে বিনার ভয় ভয় করে। দোতলার বারান্দায় কিসের যেন শব্দ হয়, মনে হয় খড়ম পড়ে কেউ যেন হাঁটে। বিনা জানে ইঁদুর শব্দ করছে, তবু তার ভয় কাটে না। দুর্বল নার্ভের কারণে হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে। সে ফিসফিস করে বলে, কিসের শব্দ মামি? মামি ঘরের কাজ করতে করতে নির্বিকার গলায় বলেন, জানি না। মনে হয় ইঁদুরের শব্দ, তাই না মামি? হইতেও পারে, আবার অন্য কিছুও হইতে পারে। অন্য কিছু কি? সন্ধ্যাবেলায় এরার নাম নেওয়া যায় না মা, খারাপ বাতাস হইতে পারে। খারাপ বাতাস? কত দিনের পুরানো বাড়ি, উপরের ঘরগুলো খালি পড়ে থাকে, কেউ বাতি দেয় না। ঘরে বাতি না দিলে খারাপ বাতাসের আনাগোনা হয়। বাতি দেয় না কেন? বাতি দিলেই তো হয়। কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি। আইসা দিমুনে, এখন ঘুমাও। বিনা শুয়ে থাকে, ঘুম আসে না। রাত যতই বাড়তে থাকে, দোতলার শব্দ ততই বাড়তে থাকে। সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গুঙ্গানি। গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গুঙ্গানির মতো শব্দ করেন। সেই শব্দ বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয়, যেন বিনা বাবা নয়, অন্য কেউ শব্দ করছে। সেই অন্য কেউ মানুষগোত্রীয় নয়, এক ধরনের চাপা হাসিও শোনা যায়। বিনাদের স্নান ঘরের মূল ঘর থেকে অনেক দূরে। স্নানঘর বিনার খুব প্রিয়। শ্যাওলা ধরা দেয়াল ঘেরা ছোট্ট চারকোনা একটি জায়গা, ভেতরে চৌবাচ্চা আছে। স্নানঘরের ছাদটা ছিল টিনের। গত আশ্বিন মাসের ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে। সেই ছাদ আর ঠিক করা হয়নি। গোসলের সময় মাথার উপর থেকে খোলা আকাশ দেখা যায়। ঠিক দুপুরবেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চার পানিতে। মগ ডুবালেই চৌবাচ্চা থেকে আলো ঠকিয়ে পড়ে চারদিকের দেয়ালে। বিনার বড় ভালো লাগে। দুপুরবেলা বিনা অনেকখানি সময় এই গোসলখানায় কেটে যায়। রোজই মনে হয়, গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে। রাতের তীব্র আতঙ্কের কথা এখন আর তার তেমন মনে পড়ে না। এক দুপুরবেলা এই গোসলখানাতেই অস্বাভাবিক একটা ব্যাপার ঘটল। বিনা গোসল করছে, চারদিক শুনশান নীরবতা। ঘন নীল আকাশের ছায়া পড়ছে চৌবাচ্চায়। বিনার চমৎকার লাগছে। শরীরটা আগের মতো দুর্বল লাগছে না। সে আপন মনে খানিকক্ষণ গুনগুন করল। বিনার মাথায় পানি ঢালল। ঠান্ডা পানি শরীর কেঁপে উঠল। আর তখনই সে অদ্ভুত একটা গন্ধ পেল। অদ্ভুত গন্ধ হলেও গন্ধটা তার চেনা। এই গন্ধ সে আগেও পেয়েছে। বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়ল। নির্জন গোসলখানায় এই গন্ধ এলো কোথা থেকে? গুঁড়ো কাঠকয়লা মেশানো নষ্ট দুধের মিশ্র গন্ধ। বিনা মগ ছুঁড়ে ফেললে গোসলখানার দরজায় আছড়ে পড়ল। দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে। আর এক মুহূর্ত এখানে থাকা হবে না, এক মুহূর্তও না। আশ্চর্যের ব্যাপার, বিনা দরজা খুলতে পারল না। ছিটকিনি নামানো হয়েছে, বিনা প্রাণপণে দরজায় ধাক্কা দিচ্ছে, অথচ দরজা এক চুলও নড়ছে না। কেউ যেন তাকে আটকে ফেলেছে। বিনা চিৎকার করবার চেষ্টা করলো, গলা দিয়ে শব্দ বেরোলো না। সমস্ত শরীরের শক্তি দিয়ে দরজা ধাক্কা দিল, দরজা তো নড়লই না, কোনো শব্দ পর্যন্ত হলো না। অথচ ঘরে অন্যরকম শব্দ হচ্ছে, যেন কি একটা পড়েছে চৌবাচ্চায়, টুপটাপ শব্দ, বৃষ্টির ফোঁটার মতো। কি পড়ছে?
কিসের শব্দ হচ্ছে? বিনা হতভম্ব হয়ে দেখল টকটকে লাল রক্তবর্ণের রক্ত পড়ছে চৌবাচ্চায়। চৌবাচ্চার পানি ক্রমে ঘোলা হয়ে উঠছে। কেউ একজন খোলা ছাদে বসে আছে। রক্ত পড়ছে তার গা থেকে। বিনা সেই দৃশ্য দেখতে চায় না। সে কিছুতেই উপরের দিকে তাকাবে না। সে জানে উপরের দিকে তাকালে ভয়ঙ্কর কিছু দেখবে। এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত, অভিজ্ঞতার অতীত। ভারী শ্লেষা জড়িত স্বরে কেউ একজন খোলা ছাদে বসে আছে। রক্ত পড়ছে তার গা থেকে। ডাকলো, বিনা, ও বিনা। উপর থেকে শব্দ আসছে। কেউ একজন বসে আছে গোসলখানার দেয়ালে। যে বসে আছে তাকে বিনা চেনে। না দেখেও বিনা বলতে পারছে কে বসে আছে। ও বিনা, বিনা। বিনা তাকালো। হ্যাঁ, ওই লোকটিই বসে আছে। তবে লোকটির মুখ পশুর মতো নয়, মায়া মাখা একটি মুখ। বড় বড় চোখ দুটি বিষণ্ণ ও কালো। লোকটি পা ঝুলিয়ে বসে আছে। পা দুটি অস্বাভাবিক থ্যাতলানো। চাপ চাপ করে রক্ত সেই থ্যাতলানো পা বেয়ে চৌবাচ্চার জলে গড়িয়ে পড়ছে। লোকটি ভারী শ্লেষাজড়িত স্বরে ডাকলো, বিনা, ও বিনা। বিনা জ্ঞান হারালো। তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুরের সদর হাসপাতালে। চোখ মেলে দেখল আরো অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেব বসে আছেন। তাকে টেলিগ্রাম করে আনা হয়েছে। ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন, কি হয়েছে রে মা? বিনা ফুপাতে ফুপাতে বলল, ভয় পেয়েছি মামা। ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন, ভয় পাবারই তো কথা। ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই আর তুই পাবি না? এখানে থাকার দরকার নেই। আমার সঙ্গে ঢাকায় চল। ঢাকায় গিয়ে আবার কলেজ যাওয়া আসা শুরু কর। ওই ছেলে তোকে আর বিরক্ত করবে না। বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিনা চোখ বন্ধ করে ফেলল। ইদ্রিস সাহেব নিজের মনেই বলে ফেললেন, পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছে। দুটা পাই ছাতু হয়ে গেছে। হাসপাতালে নেয়ার 18 ঘন্টা পর মারা গেছে। খবর পেয়ে দেখতে গিয়েছিলাম। না গেলে অভদ্রতা হয়। ইদ্রিস সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ছেলেটা খারাপ ছিল না বুঝলি। খামোখাই আজে বাজে সন্দেহ করেছি। অতি ভদ্র ছেলে। তোর কথা জিজ্ঞেস করলো। বেশ কয়েকবার জিজ্ঞেস করলো। বিনা আমার খুব ইচ্ছে করলো বলতে, আমার কথা কি জিজ্ঞেস করলো মামা? সে বলতে পারল না। ইদ্রিস সাহেব বললেন, ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছা মাত্র সেখান থেকে সব লোক এসে উপস্থিত হলো। হাজার হাজার মানুষ হাউমাউ করে কাঁদছে। দেখবার মতো একটা দৃশ্য। বুঝলি বিনা, আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি, অন্তর দেখি না। এটা খুবই আফসোসের ব্যাপার। তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্য আমাকে কিছু টাকাও দিয়ে গেছে। না করতে পারলাম না। একটা মানুষ মারা যাচ্ছে কি করে না বলি বল, ঠিক না? জমির সাহেব অফিস থেকে বাড়ি ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল, বাবা, আজ তোমার জন্য একটা চিঠি এসেছে। বলেই সে মুখের হাসি গোপন করার জন্য অন্যদিকে তাকালো। মিতুর বয়স 21। এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি থাকে। হাসি তামাশা জমি সাহেবের একেবারেই পছন্দ নয়, বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি। আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন। মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, খিলখিল করে হাসছে। এসব কি? তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো। এক পর্যায়ে বলে ফেলল, বাবা, দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে। রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায়। জমি সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তার নিজের মেয়ে হলে চর মেরে মেঝেতে ফেলে দিতেন। অন্যের মেয়ে বলে কিছুই বলা গেল না। তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন। মিতু চিঠি দিয়ে বাবার দিকে তাকিয়ে বলতে লাগলো, বিয়ারিং চিঠি বাবা, বলে আবার ফিক করে হেসে ফেলল। জমি সাহেব কঠিন গলায় বললেন, হাসছিস কেন? বিয়ারিং চিঠি এসেছে, এর মধ্যে হাসির কি হলো? এরকম ফাজলামি শিখেছিস কোথায়? মিতু মুখ কালো করে চলে গেল। বাবাকে সে সঙ্গত কারণে অসম্ভব ভয় পায়। জমি সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা। এরা চিঠি পড়েছে। এই বেয়াদবির সহ্য করা মুশকিল। একজনের চিঠি অন্যজন পড়বে কেন? খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসে চিঠি খোলে? রাগের জমি সাহেবের গা কাঁপতে লাগলো। এ অবস্থায় তিনি চিঠি পড়লেন। একবার, দুবার, তিনবার।
তার মাথা ঘুরতে লাগলো। সুস্মিতা নামের এক মেয়ের চিঠি, তার কাছে লেখা, সম্বোধনে লেখা প্রিয়তমেষু। এর মানে কি? সুস্মিতাকে? সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না। কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন। মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর দুর্বলতা কেটে যায়। এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না। জমির সাহেব কপালের ঘাম মুছতে মুছতে চতুর্থবারের মতো চিঠিটি পড়লেন। প্রিয়তমেষু, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ছে। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীরের আরো যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি, সপ্তাহখানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। তবু অনুরোধ করছি, এক সপ্তাহ বাসে উঠবে না। বিনীতা, তোমার সুস্মিতা। জমির সাহেব পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন। মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি। চিঠিতে তারিখ বা ঠিকানা নেই। হলুদ রঙের কাগজ, কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে। বাবা, তোমার চা। মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখলো। তার মুখ থমথম করছে। বাবার ধমকের কথা এখনো সে ভুলতে পারেনি। জমির সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন, কে লিখলো কিছুই বুঝতে পারছি না। সুস্মিতা নামের কাউকে আমি চিনি না। মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো। জমির সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। শুকনো গলায় বললেন, তোর মা এ চিঠি পড়েছে? হ্যাঁ। বলেছে কিছু? না। বুঝলি মিতু, সুস্মিতা নামের কাউকেই চিনি না। আর ধর যদি চিনতামও, তাহলে কি এইরকম একটা চিঠি কেউ লিখতে পারে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিতু ইতস্তত করে বলল, বাবা, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন। চিঠিটা তাকেই লেখা। জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এত সহজ সমাধান তার মাথায় আসেনি কেন বুঝতে পারলেন না। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, চা খুব ভালো হয়েছে মা, খুব ভালো। তোর মা কোথায়? নানু বাড়ি গেছে। মা নানু বাড়ি গেছে, এই বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য। শাহানার মার বাড়ি মিরপুর ৬ নম্বরে। ওই বাড়িতে গেলেই শাহানার রাত থেকে যায়, আজও থেকে যাবে। তবে আজ জমির সাহেব অন্য দিনের মতো খারাপ বোধ করলেন না। শাহানা থাকলে নিশ্চয়ই চিঠিটা নিয়ে গম্ভীর বলতেন। শাহানার কথা শুনতেই ইদানিং তার অসহ্য লাগে। রাগী রাগী কথা তো আরো অসহ্য লাগবে। মিতু, জি বাবা। তোর মা বোধহয় থেকে যাবে ও বাড়িতে। হ্যাঁ। তোর মা কিছু বলেনি চিঠি পড়ে? না। তোর কি মনে হয় রাগ করেছে? রাগ করেছিল, আমি বুঝিয়ে বলেছি। মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল। মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল। সায়েন্স না পড়িয়ে ভুল হয়েছে। আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা। তার মেয়ে গাধা টাইপ নয়, বুদ্ধি আছে, বাপের ফিলিংস আছে। পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন। একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন। পর মুহূর্তে এই চিন্তা মন থেকে ছেড়ে ফেললেন। ফালতু একটা চিঠি নিয়ে এত কিছু ভাবার কোনো মানে হয়? এইসব জিনিস প্রশ্রয় দেওয়াই উচিত না। ঝিকাতলার মোড়ে অন্য সব অফিসের যাত্রীর মতো তিনি একটা টিফিন বক্স এবং হাতে একটা ছাতা নিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন। বাস ছেড়ে দিল। সেই মুহূর্তে কিছু একটা হলো তার। মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন। তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনলেন, থামো থামো থামো, এই রুক্কে রুক্কে। জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান হলো হাসপাতালে। তার বাম পা হাঁটুর নিচ থেকে ভেঙে গেছে। এক জায়গায় না, 2 জায়গায়। মিতু এবং শাহানা মাথার কাছে বসে আছে। দুজনই কেঁদে বুক ভাসাচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন, কাঁদছেন কেন? বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি। দিন 15-এর মধ্যে সুস্থ হয়ে বাসায় যাবে। 2টা ফ্র্যাকচার হয়েছে, তবে তেমন সিরিয়াস কিছু না। ডাক্তারের কথা মতো 15 দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে নন। বা পা অচল হয়ে গেল। এই দেশে নাকি কিছুই করা সম্ভব হবে না।
বিদেশে যদি কিছু হয়। চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবারও তুলত না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি, তার কথা তোলা উচিতই নয়। চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলে ৩ নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকান। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। নতুন বছরের গোড়াতে ঝিকাতলার বাসা উঠিয়ে উত্তর শাহনাজপুর সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে যান। রোজগার কমেছে, এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে। নতুন ফ্ল্যাটে 2টা মাত্র শোবার ঘর। একটিতে জমির সাহেব শাহানাকে নিয়ে থাকেন, অন্যটিতে মিতু তার ছোট বোন ইরা থাকে। জমির সাহেব বড় ছেলে থাকে বসার ঘরে। একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে। এই বাড়িতে মাস 3 কাটানোর পর আরেকটি বিয়ারিং চিঠি এলো। আগের মতো গোটা গোটা হরফে লেখা, মোটা কলমের নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লেখা হয়েছে। প্রিয়তম এসো, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকবেই, এতে বিচলিত হলে চলে? মনে মনে সাহস রাখো। আচ্ছা, একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না? আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়বে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও। ও যেতে চাইবে না, বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। বিনিতা, তোমার সুস্মিতা। এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করলো না। চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগলো। জমির সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্নই ওঠে না, কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। 2টা পেপার হয়ে গেছে। তবু শাহানা বললেন, থাক, পরীক্ষা দিতে হবে না, ওকে পাঠিয়ে দাও। জমির সাহেব বললেন, দরকার আছে বলে তো মনে হচ্ছে না। চিঠি পাওয়ার পরেও তো 15 দিন হয়ে গেল। হোক না 15 দিন, পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বলে দেখি, যদি যেতে রাজি হয় তাহলে পাঠাবো। সুমন যেতে রাজি হলো। শুধু যে রাজি হলো তাই না, তৎক্ষণাৎ যেতে রাজি। টাকা দিলে আজ রাতের ট্রেনে রওনা হয়ে যাবে এমন অবস্থা। ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে। জমির সাহেবও সঙ্গে যাবেন। পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন, জমি জমার খোঁজ খবর করবেন। সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন, টাকা পয়সার খুব টানাটানি হচ্ছে। তার যাবার কথা সোমবার, তার আগের দিন অর্থাৎ রোববার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল। হতভম্ব জমির সাহেব পুলিশ সাব ইন্সপেক্টরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে। 7 দিন আগে 4 জন মিলে খুনটা করেছে। কোল্ড ব্লাডেড মার্ডার। আপনার ছেলে এই 4 জনের মধ্যে একজন। আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান। এতে আপনারও লাভ, আমাদেরও লাভ। না হলে কিন্তু ফাঁসি টাসি হয়ে যাবে। প্র্যাকটিক্যাল প্রেশারও আছে। সুমন রাজসাক্ষী হতে রাজি হলো না। দীর্ঘদিন মামলা চলল। রায় বেরোতে লাগলো 2 বছর। 3 জনের 7 বছরের করে সশ্রম কারাদণ্ড, একজনের ফাঁসি। সেই একজন সুমন। অন্য 3 জন ছেলেটাকে ধরে রেখেছিল। খুন করেছে সুমন। ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে। 5 বছর কেটে গেছে। পরবর্তী বিয়ারিং চিঠি এলো 5 বছর কেটে যাওয়ার পর। এই 5 বছর জমির সাহেবের সংসারে বড় রকম উলটপালট হয়ে গেছে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মৃত্যুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে। সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে। ছোট মেয়ে ইরার বিয়ে হয়েছে ঔষধ কোম্পানির এক কেমিস্ট্রির সাথে। তার ঢাকা শহরেই থাকে তারা। প্রায় বাবা মাকে দেখতে আসে। বড় মেয়ের কোনো ছেলেপুলে হয়নি। ছোট মেয়ের একটি ছেলে হয়েছে। ছেলের নাম ফরহাদ। এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত। তার কাছে এলেই কোলে উঠে থাকে। বাসায় যেতে চায় না, কোল থেকে নামতে চায় না। 5 বছর পর একদিন পিয়ন এসে বলল, স্যার, আপনার একটা বিয়ারিং চিঠি আছে, রাখবেন? জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন ইরারা বেড়াতে এসেছে। জমির সাহেবের কোলে ফরহাদ। তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন। চিঠিতে লেখা, হাতের লেখা চিনতে তার অসুবিধা হলো না। সেই হাতের লেখা, সেই ন্যাপথলিনের গন্ধ। পিয়ন বলল, 4 টাকা লাগবে। জমির সাহেব একবার ভাবলেন চিঠি রাখবে না।
তিনি তা বলতে পারলেন না। যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করলেন, চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন, কাউকে কিছু বললেন না। তার বমি বমি ভাব হলো, মাথা ঘুরতে লাগলো। রাতে তিনি কিছু খেলেন না। ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল, তিনি কিছুই মুখে দিলেন না। ইরা বলল, বাবা তোমার শরীরটা কি খারাপ হয়েছে? তিনি ক্ষীণ স্বরে বললেন, না রে মা, কিছু হয়নি। শরীরটা একটু খারাপ লাগছে, তবে আমি অসুস্থ নই। রোজই তুমি বলো শরীর ভালো লাগছে না, অথচ একজন ভালো ডাক্তার দেখাও না। একজন ভালো ডাক্তার দেখাও বাবা। দেখাবো। আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও। আচ্ছা। আচ্ছা না বাবা, দেখাও। মেয়ে জামাই রাত 9টার দিকে চলে গেল। ফরহাদ গেল না, সে নানার সঙ্গে থাকবে। সারা রাত জমির সাহেবের ঘুম হলো না। পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল। জ্বরের মূল কারণ কাউকেই বলতে পারলেন না। বেলা যতই বাড়তে লাগলো, জ্বর ততই বাড়তে লাগলো। দুপুরের পর ঘাম হতে লাগলো। ইরা হতভম্ব হয়ে বলল, বাবা চলো তোমাকে ক্লিনিকে ভর্তি করাবো। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি এরকম ঘামছো কেন? হার্টের কোনো সমস্যা না তো? জমির সাহেব ক্ষীণ স্বরে বললেন, চিঠি পেয়েছি। চিঠি পেয়েছো মানে? কার চিঠি? বিয়ারিং চিঠি। ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, কি লেখা এবার এই চিঠিতে? চিঠি পড়িনি। পড়ে দেখো। না পড়ে এরকম করছো কেন? হয়তো এবার কোনো ভালো খবর আছে। জমির সাহেব কাপা গলায় বললেন, ভয় লাগছে রে ইরা। ভয়ের কিছু নেই। দাও আমার কাছে দাও, আমি পড়ি। ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। অন্যদের সেই চিঠি দেখালো। যারা দেখল প্রত্যেকেই গম্ভীর হলো, কারণ চিঠিতে কিছু লেখা নেই। সাদা একটা পাতা, শেষে নাম সই করা, বিনিতা, তোমার সুস্মিতা। এই সাদা না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? কে সে? কেনই বা সে চিঠি লেখে? আবার আজ কেনই বা লিখল না?